আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক, মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের পাস কোর্সের স্টুডেন্টদের জন্য মার্কেটিং প্রথম বর্ষ থেকে একটি অধ্যায় পণ্য ও সেবা, এই অধ্যায় থেকে ভোগ্যপণ্য শিল্পপণ্যের পার্থক্য নিয়ে আলোচনা করব এবং যদি এটি কিছু অংশ বাকি ছিল এবং পরবর্তীতে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রসঙ্গে বলে রেখি যে বিষয়টি অনার্সের যে যারা প্রথম বর্ষে আছে, অনার্সের সেই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টই হোক আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সেখানেও মার্কেটিংয়ের এই অনেকগুলি প্রায় 80% সিলেবাস কাভার করে। এটি বলে রাখা এই জন্যই যুক্তিযুক্ত যে আমার এই বইটি দুটি বিভাগেই, অর্থাৎ অনার্স এবং পাস কোর্স, প্রায় একই সিলেবাস। কিন্তু এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। পাস কোর্সের প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য তৃতীয় পত্র বলে একটি পত্র আছে, বাজারজাতকরণ মার্কেটিংয়ের ফার্স্ট যারা স্টুডেন্ট তাদের বাজারজাতকরণ নীতিমালা দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা। সেটি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম ভোগ্যপণ্য ও শিল্পপণ্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এর যে বাকি অংশ সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করছি, প্রিয় শিক্ষার্থী, সেটি হচ্ছে পণ্য বিস্তারিতকরণ, অর্থাৎ প্রোডাক্ট স্পেসিফিকেশন। প্রোডাক্ট স্পেসিফিক, পণ্য বিস্তারিতকরণ। পণ্য বিস্তারিতকরণ আসলে আমি বোঝাতে চাইছি, প্রোডাক্ট স্পেসিফিকেশন হচ্ছে পণ্য সম্পর্কে ডিটেলস। আমরা মূল প্রসঙ্গ ছিল ভোগ্যপণ্য শিল্পপণ্যের পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, যে আমরা লক্ষ্য করি যে ভোগ্যপণ্য, আমরা যেহেতু প্রতিদিনই ভোগ্যপণ্যের প্রয়োজন হয়, প্রায় প্রতিদিনই এইগুলি খুব সাধারণ ক্রেতারাও এই ভোগ্যপণ্য তাদের প্রয়োজন হয় এবং এগুলির ব্যাপারে, পণ্যের যে বৈশিষ্ট্যের ব্যাপারে অত্যন্ত বিস্তারিত প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা লক্ষ্য করি পণ্য স্পেসিফিকেশন তেমন গুরুত্বপূর্ণ নয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে, যদিও আধুনিক মার্কেটিংয়ে আমরা ভোগ্যপণ্যের প্যাকেট এবং পণ্য সম্পর্কে বিস্তারিত আমরা লক্ষ্য করি। অনেক সময় লক্ষ্য করি এমনও ভোগ্যপণ্য যেগুলি সত্যি ক্রেতারা উপকৃত হয়। যেমন আমরা এখন অর্গানিক ডিমও পাচ্ছি, অর্থাৎ যে ডেরি পোলট্রি ইন্ডাস্ট্রির যে অর্গানিক ডিম, যার দামও অনেক বেশি, অর্থাৎ সেই ধরনের পোলট্রির ডিমগুলিতে কোনো ধরনের রাসায়নিক বস্তু মেশানো হয় না, অ্যান্টিবায়োটিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় না, এমন পণ্য হচ্ছে অর্গানিক, যার মূল্য বেশি এবং সেগুলির প্যাকেটও আলাদা এবং সেই পণ্য সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে। সেগুলি ব্যতিক্রম। আমরা আসলে সাধারণ দৃষ্টিতে আলোচনা করছি যে আসলে পণ্য স্পেসিফিকেশন হচ্ছে ভোগ্যপণ্যের ক্ষেত্রে তেমন প্রয়োজন হয় না, কিন্তু শিল্পপণ্যের ক্ষেত্রে পণ্য সম্পর্কিত বিস্তারিত আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটি প্যাকেটের খুচরা যন্ত্রাংশে একটি ক্যাটালগ থাকে, সেটি ব্যবহার বিধি থাকে। আমরা লক্ষ্য করি যে টয়োটার যে খুচরা যন্ত্রাংশ কিনতে গেলেও আমরা যখন লক্ষ্য করবে এর পণ্য সম্পর্কে এই পার্টসের প্যাকেটে এর ব্যবহার সংক্রান্ত অনেক কিছু উল্লেখ থাকে। অর্থাৎ এই যন্ত্রাংশগুলো ব্যবহারের নির্দিষ্ট নিয়মও দেওয়া থাকে।
প্রিয় শিক্ষার্থী, তার মানে বিস্তারিতকরণ বলতে আমি যেটা বুঝেছি যে স্পেসিফিকেশন ভোগ্যপণ্যের তেমন প্রয়োজন হয় না, কিন্তু শিল্পপণ্য এটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট হচ্ছে পণ্য বন্টন প্রণালী, অর্থাৎ বন্টন প্রণালী। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে বন্টন প্রণালী, ডিস্ট্রিবিউশন। আমরা অত বিস্তারিত লেখার দরকার নেই, ডিস্ট্রিবিউশন লিখলে ডিস্ট্রিবিউশন অর্থাৎ বন্টন। আমরা লক্ষ্য করি ভোগ্যপণ্যের আমরা লক্ষ্য করেছি যে ভোগ্যপণ্য আসলে যে ক্রেতা সারা দেশব্যাপী থাকে এবং সারা দেশে বিস্তৃত, একেবারে সব এলাকাতেই ভোগ্যপণ্যের ক্রেতারা বিদ্যমান, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় ক্রেতা এবং ভোক্তারা অবস্থান করছে। অর্থাৎ ঢাকা শহরে যেমন ক্রেতা আছে, একেবারে প্রত্যন্ত সন্দ্বীপের কোনো একটি চরে সেখানেও লোক ক্রেতা আছেন, সেখানেও দোকান আছে, ভোগ্যপণ্যের ক্রেতা বিদ্যমান। সুতরাং মোটা দাগে যদি বলতে হয় যে পার্থক্যে ভোগ্যপণ্যের বন্টন অত্যন্ত বিস্তৃত, সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী। অন্যদিকে শিল্পপণ্যের যে ক্রেতা তারা নির্দিষ্ট একটি স্থানে, যেমন ধরা যাক আমরা লক্ষ্য করি গার্মেন্টসে যদি বলা হয় যে ঢাকা শহর কেন্দ্রিক, আমরা তো আগে গার্মেন্টস তো প্রতিটা মহল্লায় মহল্লায় গার্মেন্টস দেখেছি, যার নতুন আইনের কারণে তারা এখন ঢাকা শহর থেকে একটু দূরে, যেমন স্পেশালাইজড জোন যদি বলা হয় ইপিজেড, বিশেষ করে সেখানে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান শিল্পপণ্য উৎপাদনের সাথে জড়িত, এবং সেখানে বন্টনটা বলতে কেন্দ্রীভূত, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানে তাদের শিল্প প্রতিষ্ঠান এবং বন্টনটা সেখানেই হয়ে থাকে, সারা দেশব্যাপী প্রয়োজন হয় না। তো এই হচ্ছে পার্থক্য বন্টন প্রণালীর ক্ষেত্রে যে ভোগ্যপণ্য শিল্পপণ্যের। এখন আলোচনা করব ভোগ্যপণ্য শিল্পপণ্যের একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রসার বা প্রসার হাতিয়ার, প্রমোশন টুলস। প্রমোশন টুলসটা হচ্ছে এমন একটি বিষয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন না হলেও আমরা লক্ষ্য করি বেশ জনপ্রিয়। এখন ভোগ্যপণ্যের আমি চাল কিনবো, তার বিজ্ঞাপন দেখে চাল কিনতে যাবে, এটি আসলে আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কিন্তু আধুনিক জীবনযাপনের ক্ষেত্রে আমরা টেলিভিশনের এবং মিডিয়ার প্রতি এত বেশি, অন্যান্য ইন্টারনেট ভিত্তিক বিষয়গুলির প্রতি এত বেশি মনোযোগী, সেই সুযোগটাকে এই প্রমোশন প্রতিষ্ঠানগুলো বা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে। অর্থাৎ তুমি যখন টেলিভিশন দেখবে, খবর দেখার আগে পরে, বিভিন্ন নাটকের সম্প্রচারের আগে পরে প্রচুর বিজ্ঞাপন আমরা লক্ষ্য করি, সেখানে ভোগ্যপণ্যের প্রচুর বিজ্ঞাপন থাকে, যেটি অনেক সময় আমাদের পীড়াদায়ক হয়ে থাকে। তার সত্ত্বেও বিপণনকারী প্রতিষ্ঠানটা থেমে নেয়, তার পণ্য সম্পর্কে যত প্রসারমূলক কার্যক্রম নিয়ে থাকে। অন্যদিকে শিল্পপণ্যের প্রমোশনটা আসলে অত ব্যাপক হয় না। আমরা লক্ষ্য করি শিল্পপণ্যের যন্ত্রাংশের জন্য বা শিল্পপণ্যের কাঁচামালের জন্য আমরা বিজ্ঞাপন হয়, আমরা দেখি প্রসারমূলক কার্যক্রম যে হয় না তা না, আমরা খুব কমই লক্ষ্য করি যে একটি শিল্প উদ্যোক্তাদের প্রয়োজন কাঁচামাল, সেই কাঁচামালের বিজ্ঞাপন দেখে আমি সেই কাঁচামাল কিনবো, এরকম হয় না। আসলে শিল্প উদ্যোক্তাই সারা পৃথিবী থেকে বা সারা দেশ থেকে খুঁজে বের করেন তার শিল্পে ব্যবহৃত কাঁচামাল কোনটি বেস্ট বা অন্যান্য যন্ত্রাংশ কোনটি ভালো, সে খুঁজে নিতে পারেন। অর্থাৎ এখানে একটি কাজ করা যেতে পারে মার্কেটিংয়ের, সেটি হচ্ছে ব্যক্তিক বিক্রয়। অর্থাৎ যারা বিক্রয়কারী প্রতিষ্ঠান ওই শিল্পের জন্য, ওই শিল্পের পণ্য সরবরাহ করবে এরকম একটি প্রতিষ্ঠান, তারা ইচ্ছা করলে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে, অর্থাৎ সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আসলে এই যে প্রসার হাতিয়ার আমরা লক্ষ্য করি যে দুই পক্ষেই বেশ ব্যবহৃত হয়ে থাকে। তবে
ভোগ্যপণ্যের ক্ষেত্রে বেশি ব্যবহার করি। তবে ভোগ্যপণ্য তো আর শুধু ভোগ্যপণ্য না, সেখানে অনেক ধরনের পণ্য আছে। আমরা শৌখিন পণ্য দেখি, শপিং পণ্য দেখি। দামি দামি পণ্যের ক্ষেত্রে আমরা বেশ প্রতিনিয়তই বিজ্ঞাপন থেকে, ফার্নিচারের বিজ্ঞাপন, গাড়ির বিজ্ঞাপন, অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন, এগুলি আমরা লক্ষ্য করি। কিন্তু শিল্পপণ্যের ক্ষেত্রে আমরা সেগুলি একটু কমই লক্ষ্য করি। এর পরের পয়েন্টটি হচ্ছে পার্থক্যে বাজার, মার্কেট। প্রিয় শিক্ষার্থী, মার্কেটিংয়ের সেন্সে বাজার সম্পর্কে তোমাদের সংজ্ঞায় বলেছিলাম যে বাজার হচ্ছে কোনো একটি পণ্যের নিশ্চিত এবং সম্ভাব্য ক্রেতার একটি সেট। সেটি হচ্ছে মার্কেটিংয়ের একটি সংজ্ঞা। একটি নিশ্চিত থাকবে। তোমরা যখন মার্কেটিংয়ের প্রশ্নে এই বাজারের সংজ্ঞাটি দেবে, এই ভুলটি যেন না করো। এক নম্বরে পুরো 1 নম্বর পাবে। যদি একটু এদিক ওদিক করো তাহলে হয়তো 0 পাবে। যেমন ধরো যাক, আমি অনেক উত্তরই পেয়েছি বাজারের উত্তর মার্কেটিংয়ের সেন্সে দাও নেই, মার্কেটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি, হচ্ছে অন্য কোনো প্রেক্ষাপটের ভিত্তিতে। বাজার বলতে আমি রিপিট, কোনো একটি পণ্যের নিশ্চিত এবং সম্ভাব্য ক্রেতার সেট, এটি মনে রাখবে। যেমন বাজার বলতে, অর্থনীতির ভাষায় বাজার বলতে হচ্ছে কোনো একটা স্থান যেখানে ক্রেতা বিক্রেতা একসাথে হয়ে পণ্য এবং মূল্য বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করে এমন একটি জায়গাকে বাজার বলা হয়। সেটি হবে না, সেটি মার্কেটিংয়ের ভাষায় সেন্সে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটাকে নাম্বার দিব না। যেহেতু আমরা এইভাবেই উত্তর দিয়ে আসছি এবং এটি বইতে আছে, সুতরাং আমরা এইভাবেই ফলো করব। তো যাই হোক, বাজার বলতে ভোগ্যপণ্য এবং শিল্পপণ্যের ক্ষেত্রে পার্থক্য। বাজার আমরা লক্ষ্য করি যে ভোগ্যপণ্যের বাজারটা সারা দেশব্যাপী, অর্থাৎ এখানে অনেক সময় লক্ষ্য করবে যে প্রোডাক্টের কারণেই, প্রোডাক্টের ধরনের কারণে, ভোগ্যপণ্য নিত্য দিনের প্রোডাক্ট, সে কারণে বাজারটা অত্যন্ত বড়। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে আসলে বাজার মার্কেটিংয়ের সেন্সে যে আমাদের দেশে যে আমি তো মনে করি এখন প্রায় 17 কোটির উপরে জনগণ এই দেশে বসবাস করছে। তো সুতরাং এই ছোট্ট একটি দেশে অধিক সংখ্যক জনগণ, এটি বাজারজাতকরণ প্রতিষ্ঠানের জন্য সত্যি অপরচুনিটি। তোমরা যারা বিক্রয়ের সাথে জড়িত, আমরা লক্ষ্য করি যে অনেক সময় ফেসবুকে আমাদের ইয়াং যে বিপণনকারী, তাদের বয়স 18 এবং বড় জোর হয়তো 25 হতে পারে। এরা যে এই যে এন্টারপ্রেনাররা, ইয়াং এন্টারপ্রেনাররা বেশ সফল। হয়তো এক যুগ আগে এই সফলতা এতটা সহজ ছিল না। ফেসবুকের কারণে বা অ্যাপসের কারণে, ইন্টারনেটের কারণে আমরা এই উদ্যোক্তাদের সফলতা দেখে আমরা সত্যি মুগ্ধ। আমরা তাদের উত্তরোত্তর শুভকামনা করছি। আমাদের অনেক স্টুডেন্ট সত্যি সফলতা দেখিয়েছেন। অর্থাৎ এই যে বাজার বলতে, ভোগ্যপণ্যের বাজারটা খুব সংখ্যার কারণে, বা জনগণের প্রচুর জনগণ এবং তাদের প্রচুর চাহিদা ভোগ্যপণ্যের এবং নিত্যদিনের যে ব্যবহৃত পণ্যের পোশাক আশাক হতে পারে, সুতরাং এই বেশ বিস্তৃত থাকে, বেশ নিশ্চিত একটি মুনাফা নিশ্চিত করণের একটি জায়গা। অন্যদিকে শিল্পপণ্যের বাজার অপেক্ষাকৃত ছোট। তোমরা বুঝতেই পারছো যে শিল্পপতি, অর্থাৎ তাদের যারা বিক্রেতা, তাদের সংখ্যা খুবই কম। ধরো, যদি ছোট্ট একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যে স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড কোম্পানি হচ্ছে মোরলেস 300-র আশেপাশে। তার মানে এই 16 কোটির দেশে মাত্র 300 কোম্পানি এনলিস্টেড স্টক এক্সচেঞ্জে। আর যদি লিস্টেড বাইরে ধরি, বড় জোর হয়তো ভালো ভালো কোম্পানি সব মিলে 10,000 হতে পারে, যদিও তারা স্টক এক্সচেঞ্জের সংযুক্ত নয়, এনলিস্টেড নয়। কিন্তু তোমরা কল্পনা করতে পারবে না যে আমাদের দেশে হয়তো যে জনগণ, তার হয়তো ডাবল জনগণে, অর্থাৎ 30 কোটির জনগণে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেখানে ইন্ডাস্ট্রির সংখ্যা অনেক অনেক। আমি বলবো যে সেখানে লিস্টেড কোম্পানি আছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আমার যতটুকু জানা 6,000 কোম্পানির উপরে। 6,000, ইমাজিন, মানে বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন। ভাবতেও পারবে না যে এটা কত বড় অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা ব্যাপার। তাছাড়া তাদের দেশে বহু প্রতিষ্ঠান, এটি গুগলে সার্চ দিলে বুঝতে পারবে যে তাদের উদ্যোক্তাদের সংখ্যা, বলতে পারি প্রত্যেক নাগরিকই একজন উদ্যোক্তা, যেটি আমরাও চাচ্ছি। আমাদের দেশে
প্রতিটি নাগরিকই যদি উদ্যোক্তা হতে পারে, এন্টারপ্রেনার হতে পারে, বিক্রয়কারী হতে পারে, আলটিমেটলি তারা ক্রয়কারী। অর্থাৎ বিক্রয়কারী কি, কোনো না কোনোভাবে সে কাঁচামাল ক্রয় করে, তার মানে সে ক্রয়। প্রত্যেকেই যদি ইনভলভ উইথ বিজনেস, উইথ মার্কেটিং, তাহলে ইকোনমিক গ্রোথ ইট ডাজেন্ট ম্যাটার। যে আমরা এখন জিডিপি 5.5 6.5 এইটা নিয়ে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, তখন আমাদের জিডিপি হয়ে যাবে 20+। এটা একটা বিস্ময়কর হতে পারে যদি প্রত্যেকটা নাগরিক আমরা ইনভলভ হতে পারি এন্টারপ্রেনার হিসেবে, বাজারজাতকারী হিসেবে। বললামই তো যে তোমরা লক্ষ্য করো যে বাজারের ক্ষেত্রে যে মোটা দাগে পার্থক্য হচ্ছে শিল্পপণ্যের বাজার অপেক্ষিত। আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবে যে বাংলাদেশে যে গৃহপালিত পশুর সংখ্যা কম নয়। কোরবানিতে আমরা লক্ষ্য করি প্রচুর পশু কোরবানি হয়, কিন্তু দেখো এর প্রসেসকারী কোম্পানির সংখ্যা মাত্র, আধুনিক কারখানার সংখ্যা মাত্র হাতে গোনা 20টি হতে পারে। অ্যাপেক্স ট্যানারি হতে পারে, এরকম ফনিক্স ট্যানারি, এরকম কয়েকটা ট্যানারি আমাদের জানা মতে ল্যাসকো তো একসময় লিস্টেড ছিল। এখন কি করেছে, তাদের ম্যানেজমেন্টের কি সমস্যা, তারা জনগণের টাকা নিয়ে বিজনেস করলো, অথচ তারা এখন বাজারে নেই। অর্থাৎ তারা ওভার দ্য কাউন্টার ওটিসি মার্কেটে চলে গেছে। অর্থাৎ তারা তো দায়বদ্ধ থাকার কথা ছিল। যাই হোক, প্রসঙ্গ ছিল যে এই শিল্পপতির সংখ্যা কম, এবং এদের আর একটা দিকে আমি বলে প্রসঙ্গক্রমে বলতেই পারি পরিবেশ সংক্রান্ত, যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য ঠিকই পণ্য এবং সেবা উৎপাদন করছে, কিন্তু অন্যদিকে তারা পরিবেশের ক্ষতি করছে। আমরা চাইব যে পরিবেশের ক্ষতি না করে তারা যেন, যেহেতু এদের সংখ্যা খুবই কম, শিল্পপতিদের সংখ্যা খুবই কম, ক্রেতাদের সংখ্যাই বেশি, সুতরাং তাদের একটা দায়বদ্ধতা আছে এই দেশের জন্য, এই পুরো পৃথিবীর জন্য, সেটি যেন তারা বিবেচনা করে। এবং বিবেচনা করার বাধ্য করার জন্য আমাদের প্রতিষ্ঠান, আমাদের প্রশাসন যেন সত্যিকার অর্থে কাজ করে। আমরা তুরাগ নদী দূষিতকরণ, বুড়িগঙ্গা নদী দূষিতকরণের ক্ষেত্রে এদের দায়কেই মনে করি যে অত্যন্ত তারা দায়বদ্ধ। অর্থাৎ এরা শিল্পপতি, কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। যাই হোক, প্রসঙ্গের বাইরে চলে গিয়েছিলাম। তোমরা এই ধরনের বিস্তারিত বলার প্রয়োজন নেই। যদি নাম্বার বেশি থাকে, প্রসঙ্গ থাকে, তোমরা হয়তো এই ধরনের বিস্তারিত, যেহেতু তোমরা ডিগ্রি লেভেলের স্টুডেন্ট, যেহেতু তোমাদেরকে প্রচুর লেখার সময় দেওয়া হয় 4 ঘন্টা, সুতরাং তোমাকে লিখতেই হবে। আর প্রতি মিনিটে যদি 20টা ওয়ার্ড লেখো, তোমাকে প্রচুর লিখতে হবে। এখানে একটি প্রসঙ্গক্রমে একটি কথা বলতেই হয় যে সৃজনশীল ব্যবস্থার কারণে আমরা লক্ষ্য করি যে অনার্স এবং পাস কোর্সে লেখার পরিমাণটা অনেক কম, যেটি দুঃখজনক। আমরা একটা প্রশ্নের উত্তরে কি আশা করি, আমরা যারা পরীক্ষক বা যারা শিক্ষক, তারা জানতে চাই যে ডেপথ অফ নলেজ ওই বিষয়ে তাদের কতখানি। যাই হোক, পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট হচ্ছে পণ্য সংক্রান্ত জ্ঞান। প্রিয় শিক্ষার্থী, পণ্য সংক্রান্ত জ্ঞান অর্থাৎ 12 নম্বর পয়েন্ট সম্ভবত। প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট নলেজ, PNOW LEDG পালনের ব্যাপারে সাবধান থাকবে। প্রোডাক্ট নলেজ আসলে ভোগ্যপণ্যের ক্ষেত্রে প্রোডাক্ট নলেজের অত দরকার হয় না, তবুও আমরা এখন দিন দিন সচেতন হচ্ছি। আমরা লক্ষ্য করছি যেহেতু জীবনযাত্রার মান বেড়েছে, আমরা প্যাকেট খাবারের প্রতি, প্যাকেট ভোগ্যপণ্যের প্রতি বেশ দুর্বল। আমরা বাসায় বসেই পণ্য পেতে চাই, ভোগ্যপণ্য পেতে চাই। সেই মাছ হতে পারে, চাল ডাল তেল নুন হতে পারে,
সুতরাং এদের বিক্রয়কারী প্রতিষ্ঠান সম্পর্কে জানা দরকার, প্রোডাক্ট সম্পর্কে কিছুটা নলেজ থাকা দরকার, অর্গানিক হোক নন অর্গানিক হোক, স্বাস্থ্য সম্পর্কে সচেতন ইত্যাদি ইত্যাদি। তার মানে বলা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ভোগ্য পণ্যের ক্রেতাদের পণ্য সংক্রান্ত বিস্তারিত জ্ঞান আসলে আমাদের দেশে থাকে না বা প্রয়োজন হয় না। তারা এখন এটা মনে করে না যে এই পণ্য সম্পর্কে জানতে হবে, আসলে জানা উচিত। কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে যেহেতু তার ইন্ডাস্ট্রিতে এই পণ্যের ব্যবহারের কারণে তার চূড়ান্ত পণ্য উৎপাদনে সাংঘাতিকভাবে প্রভাবিত বা সম্পর্কযুক্ত, যেহেতু তার ফিউচারে চূড়ান্ত পণ্য বিক্রয়ের মাধ্যমে তার মুনাফা নিশ্চিত করতে হবে, সেজন্য পণ্য সম্পর্কে জ্ঞান শিল্প পণ্য উৎপাদনকারীদের জন্য বা বিপণনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভোগ্য পণ্যের ক্রেতাদের জন্য সেই ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে পণ্য সম্পর্কিত জ্ঞান। যেমন ধরা যাক যে পাম অয়েলের কথা। পাম অয়েল আমরা লক্ষ্য করি যে সাধারণত এরা স্যাচুরেটেড যে অ্যাসিডের পরিমাণটা একটু বেশি থাকে, দেহের জন্য খারাপ। কিন্তু অন্যদিকে সানফ্লাওয়ার অয়েলটা খুবই ভালো। তো এই যে বিষয়টা, এগুলি আসলে ক্রেতারা এখন দিন দিন সচেতন হচ্ছে প্রতিটা পণ্যের প্রতি। যেমন আয়োডিন মিশ্রিত লবণ এখন বেশ জনপ্রিয়। সুতরাং এবং সচেতন ক্রেতা মানেই হচ্ছে সুস্বাস্থ্য অধিকারী ক্রেতা, বিষয়টা এরকম। যদিও আমরা পণ্য সংক্রান্ত জ্ঞানের ক্ষেত্রে আমরা যদি ইন্টারভিউ নিয়ে থাকি, তোমরা যদি কোনো গুগলের এই ধরনের বা ইউটিউবে দেখে থাকো পণ্য সম্পর্কিত জ্ঞানের যদি সিরিজগুলো দেখে থাকো ইউটিউবারদের, দেখবে যে এদের পণ্য সম্পর্কে অনেকেরই আইডিয়া থাকে না। দামি দামি পণ্যের ক্ষেত্রে তারা অনেক টাকা খরচ করছে, অথচ পণ্য সম্পর্কে সে কী কিনলো, আসলে কত দামের পণ্য কত দিয়ে কিনলো, সেটি হয়তো অনেক সময় সে বিবেচনা করে না। করা উচিত। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে মধ্যস্থ কারবারির সংখ্যা। মধ্যস্থ কারবারির সংখ্যা, মধ্যস্বত্বভোগী আর কি। মধ্যস্থ কারবারির সংখ্যা অর্থাৎ নাম্বার অফ মিডলম্যান। নাম্বার অফ তোমাদের বোঝার জন্য আমি ক্যাপিটাল লেটারে লিখছি, একটু বড়, যদি অনেক সময় আমরা পারি না, তোমরা একটু জুম করে এনলার্জ করে দেখবে, পয়েন্টগুলি পরিষ্কার হয়ে যাবে। 5 মেগাপিক্সেলে আমার এটি রেকর্ড করা, নিশ্চয়ই তোমাদের আর সমস্যা হবে না। তোমরা তো আসলে এই ভয়েসটাই আমাদের যে লেকচারটা, সেটা কানে শুনলেই তোমাদের যাদের ওয়াইফাই সুবিধা আছে তাদের জন্য সত্যিই ভালো। আমরা লক্ষ্য করি যে ইন্টারনেট ক্লাসগুলি আমাদের যে সাধারণ যে শিক্ষার্থী তাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছে। আশা করব এই বিষয়গুলি আমাদের জন্যও ব্যয়বহুল, সরকার বিবেচনা করবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমাদের যদি কোনো একটি অপশনের মাধ্যমে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলো যারা ইন্টারনেট সেবা দিচ্ছেন সেই অপশনের মাধ্যমে যদি আমরা শিক্ষকরা এবং শিক্ষার্থীরা ব্যবহার করতে পারতাম প্রায় বিনামূল্যে, তাহলে শিক্ষার মান হয়তো আরও ভালো হতো। প্রিয় শিক্ষার্থী, আমি এখন আলোচনা করব মধ্যস্থ কারবারির সংখ্যা। আমরা লক্ষ্য করি যে আসলে ভোগ্যপণ্য যেহেতু সারা দেশব্যাপী বিস্তারিত থাকে, ভোগ্যপণ্যের ক্রেতা সারা দেশে থাকে এবং সংখ্যাও বেশি থাকে, সেজন্যই এবং বেশ উৎপাদনকার স্থান থেকে চূড়ান্ত ক্রেতাদের হাতে পৌঁছানো পর্যন্ত যেহেতু অনেক পরিবর্তন হয়, হাতের পরিবর্তন বা হস্তান্তরের পরিবর্তন হয় বিভিন্ন ধরনের, যেমন খুচরা কারবারি, পাইকারি কারবারি, বিক্রেতা, মূল বিক্রেতা ইত্যাদি। সেই ক্ষেত্রে যেহেতু মিডলম্যান অনেক বেশি থাকে ভোগ্যপণ্যের ক্ষেত্রে, সেখানে
স্বাভাবিকভাবেই সেখানে পণ্যের মূল্যটা একটু বেশি হয়ে যায়। যাই হোক, সেটা মূল কথা না। আমরা পয়েন্ট হচ্ছে মধ্যস্থকারীর সংখ্যা। আমরা লক্ষ্য করি যে ভোগ্য পণ্যের ক্ষেত্রে মধ্যস্থকারীর সংখ্যাটা একটু বেশি। যদিও এই ইন্টারনেট ভিত্তিক বা মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রয়কারী প্রতিষ্ঠান ইচ্ছে করলেই এই মধ্যস্থ কারবারিদের সংখ্যা কমাতে পারে। অর্থাৎ মূল বিপণনকারী প্রতিষ্ঠান, মূল কোম্পানি, ধরা যাক এসিআই, সে ভোগ্যপণ্য বিক্রি করবে অনলাইনের মাধ্যমে, তাহলে তার দোকানের প্রয়োজন নাই, শোরুমের দরকার নাই। স্টোর যারা করছেন, যারা বড় বড় স্টোর গুদামজাতকরণের মাধ্যমে সহযোগিতা করছেন কোম্পানিকে, সেটাও দরকার নেই। অর্থাৎ সরাসরি উৎপাদনের পরপরই তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে তাদের সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে পারে বিভিন্ন বিক্রয় কর্মীর মাধ্যমে। তো এটি খুব একটা কঠিন কাজ নয়, ইচ্ছে করলেই পারে। সেই যে মিডলম্যানদের মুনাফাটা সেখানে যদি যোগ করা হয়, সেক্ষেত্রে ক্রেতাদেরও আমার মনে হয় যে চূড়ান্ত হস্তান্তরের সময় পণ্যটির মূল্য আরও কম হতে পারে। এটি আমার ব্যক্তিগত অভিমত। নিশ্চয়ই তোমরা তোমাদের এই ব্যাপারে দ্বিমত থাকলে জানাবে। আর শিল্প পণ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আসলে মধ্যস্থকারদের প্রয়োজন পড়ে না, কারণ শিল্পের সংখ্যাও অত বেশি নেই এবং অতটা বিস্তৃত স্থানে অবস্থিত নয়, স্ক্যাটার্ডভাবে স্থাপন করা নেই। সে কারণে শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে মধ্যস্থকারদের সংখ্যা কম হয়ে থাকে। অর্থাৎ শিল্প উদ্যোক্তারা নিজেরাই সরাসরি ক্রয় করার মাধ্যমে তার চূড়ান্ত পণ্য উৎপাদন ও বিপণন এর ব্যবস্থা করতে পারে। অর্থাৎ সেখানে যেহেতু শিল্প উৎপাদনের সাথেই জড়িত মূলত একটি কাজ, সেখানে অত বেশি প্রয়োজন হয় না মিডলম্যানদের, সংখ্যাটা কম থাকে। শেষের পয়েন্ট হচ্ছে ক্রেতার সংখ্যা। খুবই সহজ, এটা বুঝতেই পারছো যে বাজারের ক্ষেত্রে এটাও সে মিলে যায় বাজারের পয়েন্টের সাথে। ক্রেতার সংখ্যা, ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা অত্যন্ত বেশি। আর অন্যদিকে শিল্প পণ্যের ক্রেতা আছে। তোমরা বুঝতেই পারছো, যেহেতু আমরা অধিকাংশই ক্রেতা, অধিকাংশই ভোক্তা, সে কারণে ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা বেশি। পার্থক্যের এই তোমরা এই বেসিক বিষয়গুলি ভুল করো না। আমি এমনও পেয়েছি যে অনেক সময় তোমরা উল্টো লেখা, যে শিল্প পণ্যের ক্রেতা বেশি, ভোগ্য পণ্যের ক্রেতা কম। এটি নয়, আসলে আমরা বেশিরভাগই ভোক্তা এবং ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যাটাই বেশি। আর শিল্প পণ্যের যেহেতু ইন্ডাস্ট্রির সংখ্যা কম, শিল্পপতির সংখ্যা কম, সুতরাং তাদের সংখ্যাটা ডেফিনেটলি কমই হতে পারে, শিল্পপতিদের সংখ্যা কম। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল পার্থক্যের আলোচনা গত ক্লাস এবং আজকের ক্লাসে মোটামুটি। এবং পরবর্তীতে আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিদ্ধান্ত, প্রোডাক্ট ডিসিশন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিসিশন। এটি একটি কৌশল, আসলে এটি নিয়ে আলোচনা করব। পণ্য ও সেবা সিদ্ধান্ত। আসলে এটি আলোচনা করতে গেলে তোমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি সিদ্ধান্ত, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিসিশন। পণ্য ও সেবা সিদ্ধান্ত, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিসিশন। ডিসিশন হচ্ছে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিসিশন। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যতটুকু পারি আলোচনা করব। যদি বাকি থাকে আমরা পরবর্তী ক্লাসে এগুলি সম্পন্ন করবো। তোমরা নিয়মিত ক্লাস করবে, তাহলেই তোমরা উত্তরগুলি সহজ হবে, তোমাদের জানা বিষয়টি সহজ হবে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিসিশন। প্রোডাক্ট এটি হচ্ছে আসলে এটি একটি কৌশল। বাজারজাতকারীকে তিনটি পর্যায়ে মোটামুটি এই
পণ্য সেবা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরা যাক যে একটি হচ্ছে একক পণ্য সেবা সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে পণ্য সারি সিদ্ধান্ত, এবং শেষেরটি হচ্ছে পণ্য মিশ্রণ সংক্রান্ত। এগুলি তোমরা পড়লে, কয়েকবার যদি পড়ো, তোমাদের জন্য খুব সহজ হবে। অর্থাৎ এই সিদ্ধান্তগুলো বা কৌশলগুলো বিপণনকারী প্রতিষ্ঠানকে বিবেচনা করতে হয়। অর্থাৎ আমি আবার বলি যে প্রথম পয়েন্টটি হচ্ছে একক পণ্য সেবা ও একক পণ্য ও সেবা সিদ্ধান্ত, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিসিশন, এটা একটা সিদ্ধান্ত। আর একটা হচ্ছে যে পণ্য সারি সিদ্ধান্ত, অর্থাৎ পণ্যের যখন একটি প্রতিষ্ঠান বেশ সফলতার পরিচয় দেয় তখন সে পণ্যের সংখ্যাটা বাড়াতে থাকে। বিভিন্ন ধরনের পণ্য, যদি ধরা যাক সে সফল হলো শ্যাম্পু তৈরি করার মাধ্যমে, সে হয়তো সাবানের তৈরির দিকে সে সিদ্ধান্ত নেবে, পণ্যের সংখ্যা বাড়াবে, ঠিক ওই টাইপের। টয়লেট্রিস হলে টয়লেট্রিস পণ্য, যদি ভোগ্যপণ্য হয় তাহলে ভোগ্যপণ্য, ইত্যাদি ইত্যাদি। হয়তো ব্র্যান্ডের পরিবর্তন করবে একটু, ওইটাও থাকবে, তার সাথে আরেকটি সংযোজন হতে পারে। সংযোজন অর্থাৎ ওই ধরনের পণ্যের সংযোজনকে পণ্যসারী সিদ্ধান্ত বলা যেতে পারে। আর একক পণ্য হচ্ছে যে আসলে যে পণ্যটা আছে, সে একটি প্রতিষ্ঠান একটি পণ্য তৈরি করছে এবং সেই পণ্যের প্রতি সে খুব মনোযোগী, এবং সেই পণ্যের মান কীভাবে উন্নয়ন করবে সেই বিষয়টা এরকম। অর্থাৎ একক পণ্য ও সেবা সিদ্ধান্ত এরকম একটি বিষয়। তো তিনটি সিদ্ধান্তর মধ্যে অনেক সময় আমরা লক্ষ্য করি জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো প্রশ্নে কৌশলে একটি দিয়ে দিল, 5 নম্বরের জন্য দিয়ে দিল যে পণ্য মিশ্রণ সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করো। তাহলে তোমাকে আবার এই যে মার্কেটিংয়ের যে কৌশলগুলি আছে, পণ্য মিশ্রণের বা পণ্যের যে মিশ্রণ সংক্রান্ত যে সমস্ত সিদ্ধান্তগুলি আছে সেটার উত্তরই দিতে হবে। অর্থাৎ সেখানে 1 আর 2 এর উত্তর প্রয়োজন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব এই প্রশ্নটা নিয়ে। ধন্যবাদ।